ইনডেমনিটি অধ্যাদেশকে আইনে রূপান্তরের ৪৫তম বার্ষিকী আজ। এমন কালা কানুন সংবিধানে সংযুক্তির ঘটনা বিশ্বে বিরল, বলছেন বিশিষ্টজনরা। বন্যায় বিপর্যস্ত ১৮ জেলায় পানি নামায় ধীরগতি। সিলেট সুনামগঞ্জে টানা বৃষ্টি, দুর্ভোগে বানভাসীরা। বঙ্গোপসাগরে মাছ শিকারে নিষেধাজ্ঞায় কর্মহীন বরগুনার মৎস্য কেন্দ্রের ৫,০০০ শ্রমিক। আয় বন্ধ হওয়ায় দিন কাটছে অনটনে। এবং রাজশাহীর বাঘায় দুপক্ষের দ্বন্দ্বের বলি আওয়ামী লীগ নেতা বাবুল, খুনিদের বিচার চায় পরিবার। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে এতক্ষণ শুনছিলেন শিরোনাম। আপনাদের সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। এবার বিস্তারিত। কুখ্যাত ইনডেমনিটি অধ্যাদেশকে আইনে রূপান্তরের ৪৫তম বার্ষিকী আজ, যার মাধ্যমে বঙ্গবন্ধু হত্যার বিচারের পথ রুদ্ধ করেন স্বৈরশাসক জিয়াউর রহমান। এটিকে ইতিহাসের ন্যাক্কারজনক ঘটনা উল্লেখ করে বিশিষ্টজনরা বলেন, জাতীয় সংসদকে ব্যবহার করে এমন একটি কালো আইনকে সংবিধানে সংযুক্তির ঘটনা বিশ্বে বিরল। নাসির উদ্দিনের রিপোর্ট। শব্দের অর্থ শাস্তি এড়ানোর ব্যবস্থা। আর কোনো অপরাধের বিচার কাজ করা যাবে না, আইনের মাধ্যমে তা নিশ্চিত করার নাম ইনডেমনিটি অধ্যাদেশ। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যার পর অবৈধভাবে ক্ষমতা দখল করে রাষ্ট্রপতি হওয়া খন্দকার মোস্তাক আহমেদ সংসদ ভেঙে দেন। এরপর বঙ্গবন্ধুর খুনিদের বাঁচিয়ে তাদের দায়মুক্তি দিতে ১৯৭৫ সালের ২৬ সেপ্টেম্বর ইনডেমনিটি অধ্যাদেশ জারি করেন, যা অধ্যাদেশ নম্বর ৫০ নামে অভিহিত হয়। এরপর স্বৈরশাসক জিয়াউর রহমানের দমনপীড়নের মুখে ১৯৭৯ সালের ১৮ ফেব্রুয়ারি দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে জিয়াউর রহমানের রাজনৈতিক দল বিএনপি ২০৭টি আসনে জয়ী হয়ে সরকার গঠন করে। ১৯৭৯ সালের ৯ জুলাই বাংলাদেশ সংবিধানের ৫ম সংশোধনীর পর বিএনপি নেতৃত্বাধীন সংসদ ইনডেমনিটি অধ্যাদেশকে আইনে রূপান্তর করে। এর ফলে রুদ্ধ হয়ে যায় বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া। একটা দেশের জাতীয় সংসদকে ব্যবহার করে এটাকে আইনে রূপান্তর করা, যে বিচার করা যাবে না, কখনোই বিচার করা যাবে না, এবং সেটা সংবিধানে যুক্ত করা, যেই সংবিধান হচ্ছে একটা দেশের পবিত্র একটা দলিল, সেই দলিলে এটা যুক্ত করা, এটা যে কত বড় অন্যায়, কত বড় অপকর্ম, কত বড় দুঃসাহস, সেটা আমরা দেখলাম। ১৯৮১ সালের ৩০ মে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে নিহত হন জিয়াউর রহমান। এরপর কয়েক দফার অভ্যুত্থান ও রাজনৈতিক ঘটনা প্রবাহ দেখে বাংলাদেশ। তবে ১৯৯৬ সালে ক্ষমতা এসে ইনডেমনিটি আইন বাতিল করে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। সে বছরের ২ অক্টোবর ধানমন্ডি থানায় মামলা দায়েরের মাধ্যমে শুরু হয় বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার কাজ। ফলে আমরা জানি যে বিচার প্রক্রিয়া চলেছে, কিন্তু তারপরেও আমরা দেখেছি ২০০১ সালে সরকার পরিবর্তনের পরে আবার এই বিচার প্রক্রিয়া কিভাবে থমকে গিয়েছিল। ২০১০ সালের ফেব্রুয়ারিতে সংবিধানের ৫ম সংশোধনীকে অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। উজানের ঢল আর ভারী বৃষ্টিপাতের ফলে দেশের বিভিন্ন স্থানে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে ১৮ জেলার জনজীবন। বন্যার পানি নামায় ধীর গতিতে বিপাকে পড়েছে বানভাসীরা। এদিকে সিলেট সুনামগঞ্জে সুরমা ও কুশিয়ারা নদীর পানির নেমে এলেও টানা বৃষ্টিতে বিপর্যস্ত হাওর অঞ্চল। কুড়িগ্রামের ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্রের পানি বিপদসীমা ছাড়িয়ে গেছে। এতে জেলার ৩৪১টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সিরাজগঞ্জ সদর, কাজীপুর, বেলকুচি, শাহজাদপুর ও চৌহালি উপজেলার অর্ধলক্ষাধিক মানুষ এখনও পানিবন্দী দিন কাটাচ্ছে। যমুনার পানি এখনও সিরাজগঞ্জ পয়েন্টে বিপদসীমার ৫০ সেন্টিমিটার এবং কাজীপুর পয়েন্টে ৪১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এবার যাব সুনামগঞ্জে, সেখানে রয়েছেন সহকর্মী কুলেন্দু শেখর দাস। তিনি বন্যা পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যোগ দিবেন। কুলেন্দু, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, জানতে চাই বন্যা পরিস্থিতির সার্বিক পরিস্থিতি ঠিক আজকে এই মুহূর্তে আপনি কি দেখছেন? আমি যদি সুনামগঞ্জের সার্বিক বন্যা পরিস্থিতির কথা বলি, তাহলে গত ১৫ দিনের ব্যবধানে কিন্তু ২ দফা সুনামগঞ্জে বন্যা হয়ে গেছে। আমাকে সুনামগঞ্জ জেলা পানি উন্নয়ন বোর্ড যেটা জানিয়েছেন যে গত ২৪ ঘন্টায় সুনামগঞ্জের সুরমা নদীর পানি বিপদসীমার ৪৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং গত ২৪ ঘন্টায় ১৭ মিলিমিটার বৃষ্টিপাত কিন্তু রেকর্ড করা হয়েছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সুনামগঞ্জের
লঞ্চঘাট এলাকায়। আমি আপনার মাধ্যমে একটু দর্শকদের দেখানোর চেষ্টা করছি যে আপনি নিশ্চয়ই জানেন, জেলা প্রশাসক সূত্রে জানা যায় যে ইতিমধ্যে কিন্তু 50টি আশ্রয় কেন্দ্রে 1861 জন বন্যার্ত মানুষ এখনো কিন্তু আশ্রয় নিয়েছেন। আপনি লক্ষ্য করে থাকবেন যে 2 দফার বন্যায় কিন্তু সুনামগঞ্জে প্রায় 9 লক্ষ মানুষ কিন্তু বন্যা কবলিত হয়েছিলেন। ইতিমধ্যে কিন্তু প্রায় 1 লক্ষ মানুষ কিন্তু বিভিন্ন ভাবে, যাদের কাঁচা ঘর বাড়ি রয়েছে, তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছেন। তো যে সার্বিকভাবে যদি বলা হয় যে সুনামগঞ্জে কিন্তু যে গত যে 2 দফার বন্যায় ইতিমধ্যে কিন্তু গ্রামীণ যে সড়ক 150 কিলোমিটার যে গ্রামীণ সড়ক রয়েছে, সেই সড়কটি কিন্তু পাকা সড়কটি কিন্তু ধ্বংস হয়ে গেছে, যার ক্ষতির পরিমাণটা হবে 600 কোটি টাকা। এবং জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায় যে ইতিমধ্যে কিন্তু যে 1700 হেক্টর আউশ ধান কিন্তু আবাদ করা হয়েছিল, যা পানিতে নিমজ্জিত হওয়ার ফলে কিন্তু পুরো আউশ ধান কিন্তু ধ্বংস হয়ে গেছে, যার ক্ষতির পরিমাণটা হবে 11 কোটি টাকা। এবং মৎস্য বিভাগ যেটা আমাকে জানিয়েছেন যে ইতিমধ্যে 2 দফার বন্যায় কিন্তু সুনামগঞ্জ জেলার 12টি উপজেলায় কিন্তু 8000 পুকুর তলিয়ে গিয়ে প্রায় 4000 মেট্রিক টন পোনা মাছ কিন্তু হাওরে ভেসে যায়, যার ক্ষতির পরিমাণটা হবে 72 কোটি টাকা। তো সার্বিক অবস্থাটা যদি বলি যে পানি কিন্তু দ্রুত কমলেও বৃষ্টি, আপনি লক্ষ্য করে থাকবেন যে আকাশ মেঘাচ্ছন্ন, প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, ফলে কিন্তু দুর্ভোগটা সাধারণ যারা খেটে খাওয়া মানুষ, তাদের কিন্তু দুর্ভোগের জন্য শেষ নেই। অনেকেই আমাকে জানিয়েছেন যে তারা বাড়ি ঘরে ফিরে গেলেও তাদের যে কাঁচা ঘর বাড়িগুলো কিন্তু ধ্বংস হয়ে গেছে, তারা কিভাবে খাবেন, তাদের ঘর বাড়িগুলো যে কিভাবে মেরামত করবেন, সেই সংখ্যার মধ্যে কিন্তু তারা রয়েছেন। অলি, আপনি লক্ষ্য করে থাকবেন আমাদের এই যে নদী এবং হাওর গুলো, অসংখ্য হাওর রয়েছে, সেগুলো কিন্তু পলি জমে কিন্তু নদী এবং হাওরের যে নাব্যতা হ্রাসের ফলেই কিন্তু এই যে আমাদের সুনামগঞ্জে কিন্তু বারবার বন্যা আক্রান্ত হয়। প্রত্যেক মানুষেরই দাবি যে আগামী হেমন্তের মৌসুমে যেন আমাদের এই সুনামগঞ্জের হাওর এবং নদীগুলোকে খনন করা হয়। তো অলি, সার্বিকভাবে যদি বলি বৃষ্টিপাত অব্যাহত, জানি না বৃষ্টিপাত হয়তো আগামী 24 ঘন্টা আরো থাকতে পারে। তো সার্বিক অবস্থাটা অলি সুনামগঞ্জের এই হচ্ছে আর কি। সুনামগঞ্জের কুলেন্দু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। সুনামগঞ্জ থেকে বন্যা পরিস্থিতির খবর বলছিলেন সহকর্মী কুলেন্দু শেখর দাস। যে কোনো সংকটময় মুহূর্তে র্যাব দেশের জন্য কাজ করছে বলে জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের মহাপরিচালক হারুনর রশিদ। সোমবার সুনামগঞ্জে র্যাব 9-এর উদ্যোগে বানভাসীদের সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেছেন। দেশে হোলি আর্টিজানের মতো সন্ত্রাসী কার্যক্রমকে র্যাব দমন করতে সক্ষম হয়েছে দাবি করে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় র্যাব কাজ করবে বলে জানান র্যাব প্রধান। বঙ্গোপসাগরে মাছ শিকারে নিষেধাজ্ঞায় কর্মহীন হয়ে পড়েছে বরগুনার মৎস্য অবতরণ কেন্দ্রের প্রায় 5000 শ্রমিক। আয় বন্ধ হয়ে যাওয়ায় পরিবার নিয়ে অভাব অনটনে দিন কাটাচ্ছেন তারা। এই অবস্থায় নিষেধাজ্ঞাকালে সরকারি সহায়তার দাবি মৎস্য শ্রমিকদের। বরগুনা থেকে সাগর আকনের তথ্যে আরও জানাচ্ছেন আফরিন পপি। দেশের বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্যঘাট 19 মে মধ্যরাত থেকে 23 জুলাই পর্যন্ত বঙ্গোপসাগরে মাছ শিকারে 65 দিনের নিষেধাজ্ঞায় পাইকার ও আড়তদারদের হাক ডাকে সরগরম এই মৎস্য অবতরণ কেন্দ্রে এখন শুনশান নীরবতা। মাছ শিকারের নিষেধাজ্ঞায় বন্ধ হয়েছে আয়ের পথ, বেকার হয়ে পড়েছেন প্রায় 5000 মৎস্য শ্রমিক। এই সময়ে চাল ও নগদ অর্থ সহায়তার দাবি মৎস্য শ্রমিকদের। 365 দিনের ভিতরে 1 থেকে 65 দিনের অবরোধ, তারপরে থাকে 22 দিনের অবরোধ। এখন এই 2টা অবরোধে আমরা শ্রমিক যারা আছি, মৎস্য শ্রমিক মানে ট্রলার শ্রমিক, তারপর আমরা এখানে যারা কাজ করি, এরা সকলেই বিপদগ্রস্ত থাকি। আমাদের জীবনযাপন করতে খুব কষ্ট হয়। আমরা শত শত হাজার হাজার শ্রমিক জেলেদের বাহিরে আমরা বেকার। আমাকে যে সংসার কেমনে চালামো, সরকার আমাকে দেয়, কিন্তু আমরা হাতে পাই না। আমাকে 50 কেজি চাউল দিল, এতে তো আর কিছু হয় না, খাইতে যে টাকা লাগবে তো আর দেয় না সরকার। তালিকা করে জেলেদের পাশাপাশি শ্রমিকদের সহায়তা করার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানোর কথা জানালেন জেলা মৎস্য কর্মকর্তা। আমরা তো সাহায্য পেতে জেলেদের জন্য, সো যেহেতু তারা জেলে না বাট মৎস্য শ্রমিক, সো আমরা এই বিষয়টা নিয়ে আমাদের মাথায় চিন্তা ভাবনা আছে। আমরা আমাদের এই কথাগুলো আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো, যেখান থেকে ডিসিশনটা আর যদি আশা বর্ষে আমরা ব্যবস্থা নেব। মৎস্য অবতরণ কেন্দ্রের ঘাট শ্রমিক ইউনিয়নের তালিকাভুক্ত 800 ও অনিবন্ধিত শ্রমিক সহ প্রায় 5000 শ্রমিক কাজ করেন এই মৎস্য অবতরণ কেন্দ্রের ঘাটে। আফরিন পপি, মোহনা সংবাদ। এ বিষয়ে আরও জানাতে বরগুনা থেকে সরাসরি যোগ দিবেন সহকর্মী সাগর আকন। সাগর,
মাছ ধরায় নিষেধাজ্ঞা হলে শ্রমিকদেরকে সরকারিভাবে সহায়তা করা হয়, কিন্তু শ্রমিকদের পক্ষ থেকে বলা হয় যে তারা যথাযথভাবে পান না। আপনার কাছে জানতে চাই সার্বিক অবস্থা সহ। জানেন যে গত 19শে মে থেকে কিন্তু 23শে জুলাই পর্যন্ত যে 65 দিনের যে নিষেধাজ্ঞা সেটি কিন্তু চলমান রয়েছে। এটি কিন্তু শেষ হবে যে 23শে জুলাই মধ্যরাতে কিন্তু এই নিষেধাজ্ঞা শেষ হবে। আপনি আরো জানেন যে কিন্তু এই নিষেধাজ্ঞার সময়ে কিন্তু যে সমুদ্রগামী যারা জেলে রয়েছেন তারা কিন্তু এটি সহায়তা পাচ্ছেন, তারা চাল পাচ্ছেন এবং অন্যান্য সহায়তা কিন্তু সরকারিভাবে পাচ্ছেন। কিন্তু এই যে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম যে মৎস্য অবতরণ কেন্দ্র পাথরঘাটা বিএফডিসি ঘাট, এখানে কিন্তু প্রায় 5,000 শ্রমিক কিন্তু এই মৎস্য কাজের সাথে কিন্তু তারা সরাসরি জেলে না হলেও কিন্তু এই মৎস্য কাজের সাথে তারা জড়িত। কিন্তু তারা এই নিষেধাজ্ঞার সময় কিন্তু তারা একদম বেকার হয়ে পড়েছে। আমরা কথা বলেছি এখানের যে ঘাট শ্রমিক ইউনিয়ন রয়েছে তাদের সাথে, তারা যেটি আমাদেরকে জানিয়েছেন যে এই ঘাট শ্রমিক ইউনিয়নের আওতায় কিন্তু তাদের প্রায় 500 শ্রমিক কিন্তু তালিকাভুক্ত রয়েছে। কিন্তু এর বাইরেও কিন্তু যে ট্রান্সপোর্ট বিভিন্ন ব্যবসার সাথে যারা ঘাট শ্রমিক এবং ঘাটে যারা নিয়োজিত করে 5,000 কিন্তু অনিবন্ধিত শ্রমিক রয়েছে। তো এই যে 5,000 যে অনিবন্ধিত শ্রমিক এই মৎস্য পেশার সাথে নিয়োজিত, তারা কিন্তু কোনো প্রকার সহযোগিতা পাচ্ছেন না। তো আমরা কথা বলেছি যারা এই সহযোগিতা পাচ্ছেন না সেই সব শ্রমিকদের সাথে, তারা যেটি আমাদেরকে জানিয়েছেন যে আসলে জেলেদের পাশাপাশি যদি তাদেরকেও এই নিষেধাজ্ঞাকালীন সময়ে তাদেরকে সহায়তা করা হয় চাল এবং আর্থিক যে সহায়তা, তাহলে কিন্তু তারা তাদের যে সংসার এবং পরিবার নিয়ে কিন্তু তারা খেয়ে পরে বাঁচতে পারবেন। আমরা কথা বলেছি এখানে যে মৎস্য বিভাগ রয়েছে, বরগুনা জেলা মৎস্য বিভাগ, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে আসলে এরকম কোনো নিয়ম নেই যে জেলেদের বাহিরে তারা শ্রমিকদের সহায়তা করা যায়। জি যে মৎস্য মানে শ্রমিক যারা রয়েছেন, যারা মাছ ধরায় নিষেধাজ্ঞার আওতায় থাকেন, তাদেরকে সরকারিভাবে সহায়তা করা হয়, সেটি তা বলা হয় সরকারের পক্ষ থেকে। ওখানে যারা মৎস্য কর্মকর্তা রয়েছেন তারা বলেন, কিন্তু যারা মৎস্য শ্রমিক রয়েছেন তারা বরাবরই অভিযোগ করেন যে তারা পান না। এই জায়গাটা, এই যে মানে গ্যাপটা কোথায়? জি আসলে আমাদেরকে মৎস্য বিভাগ যেটি জানিয়েছে সে বিষয়ে যে আসলে তাদের যে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে তাদের যে নিষেধাজ্ঞাকালীন সময়ে জেলেদেরকে সহযোগিতা করার যে নিয়ম রয়েছে, কিন্তু যে এই জেলে পেশার সাথে যে শ্রমিক রয়েছেন তাদের কিন্তু সহায়তা করার কোনো তাদের নীতিমালা নেই। কিন্তু আমাদেরকে তারা আরো একটি বিষয় জানিয়েছেন যে তারা টাস্ক ফোর্স মিটিং এ কিন্তু তারা এই জিনিসটি প্রস্তাব করবেন এবং ঊর্ধ্বতন যে কর্তৃপক্ষ রয়েছে তাদেরকে জানাবেন যে তাদেরকে আসলে সহায়তার আওতায় আনা যায় কিনা। তাহলে এই ছিল নিষেধাজ্ঞাকালীন সময়ে ঘাট শ্রমিকদের শেষ সংবাদ। জি সাগর, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। বরগুনা থেকে মাছঘাটের খবর জানাচ্ছিলেন সহকর্মী সাগর। এখন রাজশাহীর বাঘায় দলিল লেখক সমিতির কমিটি ও চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিয়ে এমপি ও পৌর মেয়রের দ্বন্দ্বের বলি হয়েছেন আওয়ামী লীগ নেতা আশরাফুল ইসলাম বাবুল। তবে এ হত্যাকাণ্ডকে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ খোদ নিহতের পরিবারের। বাবুলের লাশ নিয়ে কোনো অপরাজনীতি নয়, প্রকৃত খুনিদের বিচার চান তারা। রাজশাহী ব্যুরো থেকে মেহেদী হাসান শ্যামলের তথ্যে তানজিদ ভুঁইয়ার রিপোর্ট। গেল 22 জুন রাজশাহীর বাঘায় দলিল লেখক সমিতির কমিটি ও পৌর মেয়রের দুর্নীতি নিয়ে পাল্টাপাল্টি কর্মসূচির ডাক দেয় স্থানীয় এমপি শাহরিয়ার আলম ও পৌর মেয়র আক্কাস আলীর অনুসারীরা। এতে দুপক্ষের সংঘর্ষে গুরুতর আহত হন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 4 দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে 26 জুন মারা যান তিনি। নিহত বাবুলের স্বজনরা বলছেন পুলিশ আরো সক্রিয় হলে হত্যাকাণ্ড ঘটত না। মাননীয় সাংসদ, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী, আমি ওই প্রস্তাবিত কমিটির জয়েন্ট সেক্রেটারি এবং আমার সে খালাতো ভাইও আশরাফুল ইসলাম, তো সেখানে আমাকে বাদী করে, সে কারণে আমি পুলিশ চেষ্টা করলে তাৎক্ষণিক এসে একটা ব্যবস্থা নিতে পারত। আওয়ামী লীগের সেক্রেটারি মার খাচ্ছে বা সাধারণ মানুষই কেন না হোক, নিরাপত্তাটা কোথায়? এই গ্রুপটা আমাদের ধারা করে চলে যাচ্ছিল, তারাই বাবুল চাচাকে নৃশংস করলেন। বাঘার ইউনু জানান দুপক্ষের উত্তেজনা সামাল দিতে থানার পাশাপাশি জেলা থেকেও অতিরিক্ত পুলিশ সদস্য আনা হয়েছিল। কোনো লিখিতভাবে কেউ কখনো বলে নাই যে আমরা বিক্ষোভ করবো, বিক্ষোভে এরকম মিছিল করবো বা এরকম কিন্তু আমাদের কেউ জানা নেই। আমাদের কাছে মানববন্ধন হবে এইটা জানা ছিল। আর বাবুল হত্যাকাণ্ডকে বিচ্ছিন্ন ঘটনা দাবি করে পুলিশ সুপার বলছেন কোনো পক্ষকেই নিবৃত করতে পারেনি পুলিশ।
পুলিশের বাধাও তারা মানে নাই এবং পুলিশ দুই দিক দিয়ে তাদের নিবারণ করার চেষ্টা করছে। ওই ঘটনাটা বিচ্ছিন্ন অন্য একটা জায়গায়। এদিকে হত্যাকাণ্ডের পেছনে রাজশাহী সিটি মেয়রের মদদ রয়েছে। স্থানীয় এমপির এমন অভিযোগ প্রত্যাখ্যান করে নিহতের স্ত্রী বলছেন, এ নিয়ে তিনি কোনো রাজনীতি চান না। ওনাদের সঙ্গে এখন তাদের ব্যক্তিগত, কিন্তু আমার স্বামী কখনোই আমাকে বলেনি যে হচ্ছে লিটন ভাই বা ইয়ার সঙ্গে কোনো আমাদের দ্বন্দ্ব ফেসাদ চলছে। বাবুল হত্যা মামলায় এ পর্যন্ত 10 জনকে গ্রেফতার করেছে পুলিশ। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ। পুলিশের কাজে গাফিলতি থাকলে জড়িতদের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশের নবনিযুক্ত কমিশনার সাইফুল ইসলাম। সোমবার সিএমপিতে আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি এ হুঁশিয়ারি দেন। পরিবহনে চাঁদাবাজি সহ নানা অপরাধে পুলিশের যোগ সাজশ থাকার প্রসঙ্গে সিএমপি কমিশনার বলেন, কোনো ব্যক্তির দায় সংস্থা নেবে না, তবে এসবের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হবে। কাজের অসঙ্গতি হলে অভিযুক্তকে অবশ্যই জবাব দিতে হবে বলেও সতর্ক করেন তিনি। আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দেশের শীর্ষ দৈনিকগুলোর প্রধান প্রধান শিরোনাম নিয়ে আমাদের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন মোহনা টেলিভিশনের বার্তা সম্পাদক সুমন মুস্তাফিজ। পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি উপস্থিত থাকার জন্য। আমরা শিরোনামগুলো দেখে এসে তারপরে আলোচনায় যাব আর কি। প্রথমে আমি শিরোনামগুলো পড়ছি। রয়েছে প্রথম আলো শিরোনাম করেছে, গুরুত্ব পাবে ভূ রাজনীতি ও সম্পর্কের উত্তরণ, বেইজিংয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী। রাজধানীর মোড়ে মোড়ে অবরোধ। ইত্তেফাক শিরোনাম করেছে, কোটা বাতিলের হাইকোর্টের রায়ের অপেক্ষায় রাষ্ট্রপক্ষ, সারা দেশে শিক্ষার্থীদের সড়ক ও রেল অবরোধ, কোটা বিরোধী আন্দোলন, বেইজিংয়ে প্রধানমন্ত্রী, কাল শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক। রয়েছে সমকাল শিরোনাম করেছে, এবার আসছে সারা দেশে দিনভর সর্বাত্মক ব্লকেট। ইসলামী ব্যাংকের ঋণ নেওয়া 14 প্রতিষ্ঠানের নথি তলব, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক কাল, বেইজিংয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম জানব, সর্বাত্মক ব্লকেটের হুঁশিয়ারি, দেশব্যাপী কোটা বিরোধীদের আন্দোলন অব্যাহত, সড়ক রেল অবরোধ, ট্রেনের শিডিউল বিপর্যয়, তীব্র যানজটে স্থবির জনজীবন। চীনের সঙ্গে কি চাওয়া পাওয়া, প্রধানমন্ত্রী এখন বেইজিংয়ে, চাকরির প্রশ্ন ফাঁসে তোলপাড়। যুগান্তরের শিরোনাম দেখে নেব। শিরোনাম করেছে, পিএসসির 3 কর্মকর্তা 17 জন গ্রেফতার, বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁস, যেটি নিয়ে খুব বেশি আলোচনা হয়েছে গতকালকে। কঠোর আন্দোলনের প্রস্তুতি, কোটা বিরোধী আন্দোলনের সড়ক মহাসড়কে অচল অবস্থা। দেশ রূপান্তর আমার হাতে রয়েছে, আইনি পথে সন্ধান, কাদেরের সঙ্গে মন্ত্রী প্রতিমন্ত্রীর বৈঠক। 80% শুরু হয়ে 55 যৌক্তিক, কত শতাংশ চাকরিতে কোটা। ডাক্তারির সঙ্গে জানেন ম্যানেজ করার ম্যাজিক, বেইজিংয়ে প্রধানমন্ত্রী চীনের প্রেসিডেন্টের সঙ্গে কাল বৈঠক। বণিক বার্তার শিরোনাম জানব, 5 বছরে 36,000 কোটি টাকার নগদ প্রণোদনায় রপ্তানি গড়মিলের প্রভাব আছে। কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনের ত্রুটিপূর্ণ নির্মাণ কাজ, ছাদ চুইয়ে ভবনের ভেতর পড়ে বৃষ্টির পানি। ডেইলি স্টার, কোটা প্রোটেস্ট অন গভর্নমেন্ট লুকস টু সুপ্রিম কোর্ট ফর আ ওয়ে আউট, 6 PSC অফিসিয়ালস 11 আদার্স অ্যারেস্টেড, হাসিনা ইন বেইজিং অন 4-day ভিজিট। এই ছিল আজকের দৈনিক পত্রিকার প্রধান শিরোনাম ধরে আমি আপনার কাছে প্রথমে আসতে চাই যে কোটা বিরোধী আন্দোলন নিয়ে সারা দেশ একেবারে অচল হয়ে গেছে। রেলপথ, সড়কপথ, সব ধরনের জায়গায় কোটা বিরোধী আন্দোলন চলছে। শিক্ষার্থীদের একটি আন্দোলন নিয়ে তারা এরকম আসছে। এই বিষয়ে আপনার কাছে আমি জানতে চাই যে কোটা বিরোধী আন্দোলন যারা করছে তাদের পক্ষে বিপক্ষে কোন দিকে, মানে মতামতটা কেন? এখানে আন্দোলনটাকে যৌক্তিক স্বীকার করে নিয়েছে সরকারও। যেটা মূল বিষয় সেটা হচ্ছে যে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে বিষয়টি উচ্চ আদালতের এখতিয়ারে এখন, তো আন্দোলনকারীদেরকে পূর্ণাঙ্গ রায় ঘোষণা পর্যন্ত, যেমন গতকালের আমার কাছে একটি ভিন্ন নিউজ মনে হয়েছে যে আপনার অ্যাটর্নি জেনারেলও অনুরোধ করেছেন আন্দোলনকারীদেরকে যে পূর্ণাঙ্গ রায়টা হাতে পাওয়ার পরে বিষয়টি দেখা হবে, সেই পর্যন্ত উনি ধৈর্য ধরার অনুরোধ করেছেন। ওবায়দুল কাদের বলেছেন যে সরকার এটা বিরোধী। তার আগের দিন মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন যে মানে তাদের সবার কথাই, সরকারি দলের সবার কথাই এই বিষয়টা মানে এক ধরনের পরিষ্কার বলা যায় যে আন্দোলনকে তারা স্বীকার করে নিচ্ছেন, যৌক্তিক স্বীকার করে নিচ্ছেন। কিন্তু এই বিষয়টি সরকারের যেটা দাবি সেটা হচ্ছে যে এই বিষয়টি যেহেতু
উচ্চ আদালতের এখতিয়ারাধীন, সেই বিষয়ে রাজপথে না নিয়ে তারা একটু ধৈর্য ধরতে পারে। হ্যাঁ, এবং আমার মনে হয় যে একটু প্রচ্ছন্ন আশ্বাসও আছে যে আদালতের রায়ে যে সমাধান হবে সেটাও যদি পুরোপুরি না হয় তখন তারা আইন সংস্কারের দিকে যাবেন। এদের দাবি তো কোটা সংস্কার 4 দফা থেকে 1 দফা দাবিতে তারা চলে এসছে। এটি নিয়ে আমার ব্যক্তিগত মতামত যে এই কোটা প্রথা এখনও এই স্বাধীনতার এত বছর পরেও এটা বহাল থাকার যুক্তি আমিও মনে করি না। এবং এখানে পার্সেন্টেজটাও কিন্তু অনেক বেশি, যেটি নিয়ে সাধারণ জনগণ যারা আছেন, অর্থাৎ শিক্ষার্থী নয় তিনি হয়তো কোনো শিক্ষার্থীর বাবা, মানে কোনো কোটায় পড়ছেন না, জি, তাদেরও বক্তব্য হচ্ছে যে মানে পার্সেন্টেজটা অনেক বেশি চলে যায়। হ্যাঁ, এই কোটার জায়গায় 56% নিঃসন্দেহে বড় অঙ্ক আর কি। খুব স্বাভাবিকভাবেই আমরাও সেটি আপনার যেটি বললেন যে ওইটাই প্রত্যাশা করি যে এটি একটি সমাধানের মাধ্যমে সুষ্ঠু সমাধান। দেশের যে এখন যা অবস্থা, মানুষের কিন্তু দুর্ভোগ হচ্ছে, চলাচলে দুর্ভোগ কঠিন রকম। গত কয়েকদিন রাজধানীর চলাচল বিশেষ করে এত দুর্ভোগ হয়েছেন কর্মজীবী মানুষ, ইভেন ঢাকার বাইরে থেকে যারা আসছেন তারাও কিন্তু আটকেছে। গতকালকে একজনের সাথে কথা বললাম, উনি বললো যে আমি রংপুর থেকে আসার পথে 2 ঘন্টার সময় আমাকে হাঁটতে হয়েছে উনি একটা জায়গায়। তার মানে এটি একটু প্রভাব পড়ছে, সাধারণ জনজীবনে যেন ঝামেলা না হয় সেটি সবাই প্রত্যাশা করে। জি, আমি মাননীয় প্রধানমন্ত্রী আরেকটি বিষয় যে শিক্ষকদের একটি আন্দোলনও চলছে, এটি শিক্ষকদের আন্দোলন একটু চাপা পড়ে গেছে ছাত্র আন্দোলনের কারণে চাপা পড়ে গেছে, বাট তারা যে দাবি নিয়ে আন্দোলনটা করছেন সেই আন্দোলন এখন অব্যাহত আছে এবং তারা আশা করছিলেন এরই মধ্যে একটু মানে কথা উঠেছিল যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিক্ষক ওনাদের সাথে বসবেন, কিন্তু পরে হয়তো সেটি আর কয়েকজন মন্ত্রী সহ পরে সেটা হয়তো রাষ্ট্রীয় ব্যস্ততার কারণে হয়ে ওঠেনি। তা আমি মনে করি যে বৈঠকটা হলেই এই সমস্যার সমাধান হয়ে যাবে। জি, মাননীয় প্রধানমন্ত্রী এখন বেজিং আছেন, 4 দিনের সফরে আছেন, আপনার কাছে জানতে। জি, এটা পূর্ব নির্ধারিত সফর, ভারত সফরের সময় আগেই শিডিউল করা হয়েছিল যে ভারত সফর থেকে এসে 8 জুলাই প্রধানমন্ত্রী চীন সফর করবেন। তো আমি আগে বলেছি চীনের সাথে আমাদের সম্পর্ক, দ্বিপক্ষীয় সম্পর্কটা কঠিন রকমের বন্ধুত্বপূর্ণ। তারা আমাদের উন্নয়নের এই মুহূর্তে সম্ভবত সবচেয়ে বড় সহযোগী। হ্যাঁ, তো এইবারের সফরটা একটু ভিন্ন মাত্রা আছে, সেটি হচ্ছে যে এই আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কটা এখন আঞ্চলিক বা বিশ্ব পরিমণ্ডলের ডাইমেনশনে যাওয়ার মতো। এবারের বৈঠকে কালকে মানে প্রধানমন্ত্রী বৈঠক করবেন চীনের প্রধানমন্ত্রী কালকে বৈঠক প্রেসিডেন্টের সঙ্গে। এই বৈঠকে আঞ্চলিক ভূরাজনীতি, আঞ্চলিক বিশ্বের ভূরাজনীতি, ভূ অর্থনীতি এই বৈঠকে উঠে আসতে পারে এবং সেই সম্পর্ক আরো জোরদার হবে বলে আমরা প্রত্যাশা করি। সুমন মুস্তাফিজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে উপস্থিত থাকার জন্য। আমরা আরেকদিন আবার কথা বলবো আপনার সাথে। দর্শক, এরই সাথে শেষ করছি সংবাদ, মোহনার সংবাদ। যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। ইনডেমনিটি অধ্যাদেশকে আইনে রূপান্তরের 45তম বার্ষিকী আজ। এমন কালা কানুন সংবিধানে সংযুক্তির ঘটনা বিশ্বে বিরল, বলছেন বিশিষ্টজনরা। বন্যায় বিপর্যস্ত 18 জেলায় পানি নামায় ধীরগতি। সিলেট সুনামগঞ্জে টানা বৃষ্টি, দুর্ভোগে বানভাসীরা। বঙ্গোপসাগরে মাছ শিকারে নিষেধাজ্ঞায় কর্মহীন বরগুনার মৎস্য কেন্দ্রের 5000 শ্রমিক। আয় বন্ধ হওয়ায় দিন কাটছে অনটনে। এবং রাজশাহীর বাঘায় দুপক্ষের দ্বন্দ্বের বলি আওয়ামী লীগ নেতা বাবুল, খুনিদের বিচার চায় পরিবার। সবাইকে আবার শুভেচ্ছা। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন দুপুর 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।